আচ্ছা, পিডিএফ কি দেখা যাচ্ছে বা আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন আপনারা? হুম জি হুম স্যার, লাউড এখন ক্লিয়ার। শুনতে জি পাচ্ছি। ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, সবাই অনুগ্রহ করে মাইক অফ করেন, আর কোনো সমস্যা হলে তো মাইক খুলে বলবেনই, সমস্যা নেই। তাহলে আজকে আমাদের A1 এর পঞ্চম নাম্বার ক্লাস, অর্থাৎ ফার্স্ট নাম্বার ক্লাস আমরা আজকে দেখব। এই ফার্স্ট নাম্বার ক্লাসে আমরা জার্মান ভাষার বাক্য গঠন, হ্যাঁ, আমাদের মূল থিমই হচ্ছে আজকে আমরা কিভাবে বাক্য গঠন করব, সেটা হোক প্রশ্নবোধক বাক্য, হ্যাঁ, বা আউটসাগে বা বিবৃতিমূলক বাক্য, হ্যাঁ, যে বাক্যই হোক না কেন, আমরা এখন যে বাক্য কিভাবে গঠন করব এই মূল টপিকটা নিয়ে আমরা এখন আজকে ক্লাস করব। তো চলেন, প্রথমে আমরা লিখলাম কি, প্রথমে আমরা লিখলাম ক্লাসের লক্ষ্য। হ্যাঁ, আমাদের ক্লাসের লক্ষ্যটা কি, এই ক্লাসে আমরা জার্মান ভাষার আউসজাগে জার্স, হ্যাঁ, যেটার বাংলা অর্থ হচ্ছে যে বিবৃতিমূলক বাক্য, এর গঠন, নিয়ম এবং এর ব্যবহার শিখব। হ্যাঁ, যেটা আমি প্রথমেই বলে দিছি যে কিভাবে আমরা বাক্য গঠন করব, সেটার আমরা নিয়ম এবং ব্যবহার আজকে শিখব। আচ্ছা, তো প্রথমে আসেন এক নম্বরে আমাদের লেখা আছে আউসজাগে জার্স কি। হ্যাঁ, যেহেতু আমরা আজকে আউসজাগে জার্স সম্পর্কে জানবো বা শিখবো, তো এটা আমরা আগে প্রথমে একটা কোশ্চেন করলাম যে আউসজাগে জার্সটা কি, এই সম্পর্কে আমরা জানি। হ্যাঁ, আউসজাগে জার্সের বাংলা অর্থ কিন্তু বিবৃতিমূলক বাক্য, এটা দেখবেন। তো আউসজাগে জার্সটা হলো, জার্মানে আউসজাগে জার্স হলো সেই ধরনের বাক্য যা কোনো তথ্য বা বিবৃতি প্রদান করে। হ্যাঁ, এটি বাংলা বা ইংরেজির মতোই সাধারণ বিবৃতিমূলক বাক্য, যেমন আমি বই পড়ছি, বা অথবা হি ইজ ইটিং, বা সে খাচ্ছে, এমন আর কি। হ্যাঁ, যে আমি বই পড়তেছি, বা আমি স্কুলে যাচ্ছি, হ্যাঁ, আমি খাচ্ছি, এই ছোট ছোট মনে করেন যে বিবৃতিমূলক বাক্য আর কি, আমরা বাংলাতে যেভাবে মত প্রকাশ করে থাকি আর কি, ভাব প্রকাশ করে থাকি, ওই ওরকমই জার্মানে আপনি ভাব প্রকাশ করাটাকেই আপনি আউসজাগে জার্স বা বিবৃতিমূলক বাক্য বলতে পারেন। আচ্ছা, তাহলে আমরা আউসজাগে জার্স সম্পর্কে প্রথমে জানলাম। এরপরে চলে আসুন 2 নম্বরে জানবো আউসজাগে জার্সের গঠন। তাহলে আউসজাগে জার্সের গঠন, আউসজাগে জার্স সাধারণত বাক্যের গঠন হয় এভাবে। হ্যাঁ, কিভাবে গঠিত হয় সেটা আমরা প্রথমে মানে রুলস আকারে লিখলাম আর কি, সূত্র আকারে, যে প্রথমে আপনাকে একটা সাবজেক্ট আনতে হয়, হ্যাঁ, এরপর একটা ভার্ব আনতে হয়, হ্যাঁ, এরপর আপনাকে একটা অবজেক্ট আনতে হবে, যেটা আমি গত ক্লাসে মুখে বলে দিয়েছিলাম আপনাদেরকে, যে জার্মান ভাষায় সাধারণ একটা সেন্টেন্স আপনি কিভাবে গঠন করবেন, কোন কোন উপাদান নিয়ে আপনি গঠন করবেন, হ্যাঁ, যেটা নিয়ে আজকে আমাদের বিস্তারিত ক্লাস। তো এটা প্রথমে মানে বাংলাটা আর কি, বিষয় মানে সাবজেক্টের বাংলা হচ্ছে বিষয়, এরপরে ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া, হ্যাঁ, এরপরে মনে করেন যে অবজেক্টের বাংলা হচ্ছে আপনার যে অন্যান্য উপাদান অথবা অধিকাংশ। আচ্ছা, তাহলে আসেন আমরা প্রথম যে সূত্রটা শিখতেছি আর কি, হ্যাঁ, বাক্য গঠনের প্রথম সূত্রটা হচ্ছে আমাদের, তাহলে একটা সাবজেক্ট আনতে হবে, হ্যাঁ, যার মানে একটা সাবজেক্ট আনতে হবে প্রথমে আপনাকে, এরপর একটা ভার্ব আনতে হবে, এরপর লাস্টে একটা আপনাকে অবজেক্ট আনতে হবে। এই তিনটা জিনিস দিয়ে আপনি আউসজাগে জার্স গঠন করবেন, হ্যাঁ, মানে বিবৃতিমূলক বাক্য গঠন করবেন। তো আমরা যেহেতু সূত্রটা জানছি, এখন আমরা একটু উদাহরণ দেখি, আসেন। তো 1 নাম্বার উদাহরণে আমরা লিখলাম ইস গেহে, ইস গেহে সুর শুলে। হ্যাঁ, তো এখানে আপনাদেরকে মানে বাংলাতে একবারে লিখে লিখে দিছে আর কি, যে ইস এটা হচ্ছে বিষয় মানে সাবজেক্ট আর কি। হ্যাঁ, ইসটা হচ্ছে আমার এখানে সাবজেক্ট, এবং গেহে এটা হচ্ছে আমার এখানে ভার্ব। হ্যাঁ, ভার্বের বাংলা অর্থটা লেখা হয়েছে এখানে। এরপর হচ্ছে সুরশুলে, সুরশুলে এখানে হচ্ছে আপনার অবজেক্ট। হ্যাঁ, এগুলা বাংলাতে আপনাদেরকে লিখে দিছে আর কি, যে অবজেক্টের বাংলা অর্থটা লিখে দিছে। তো মূলত তাহলে আমাদের সূত্র অনুসারে একটা বাক্য গঠন করতে হলে প্রথমে আমাকে একটা সাবজেক্ট আনতে হবে, এই জন্য আমরা একটা সাবজেক্ট আনলাম ইস। এরপর আমাদের সূত্র মোতাবেক একটা ভার্ব আনতে হবে, এই জন্য আমরা একটা ভার্ব আনলাম গেহে। হ্যাঁ, তো এই গেহেটা এখানে কোন ভার্ব থেকে আসছে, এই গেহেটা কিন্তু একটা মূল ভার্ব আছে, প্রত্যেকটা ভার্বের একটা মূল ফর্ম থাকে। হ্যাঁ, ওই মূল ফর্ম থেকে কনজুগেট করেই আমরা সেকেন্ড পজিশনে বসাই বাক্যের। তো এই গেহেটা আসছে কিন্তু গেহেন থেকে। হ্যাঁ, তো গেহেন থেকে এখানে গেহে হয়েছে। গেহেটা কেন হয়েছে, গেহেটা আমরা জানি যে ভার্ব কনজুগেট করে বসাতে হয়, ইসের ক্ষেত্রে ভার্ব কনজুগেটটা হয় ইএনটা উঠাই দিয়ে ই বসাতে হয়, অথবা ইএনের এনটা বাদ দিয়ে ইটা রেখে দিতে হয়, এই জন্য এখানে গেহেনের গেহে হয়েছে। এরপর আমার সূত্রে কি আনতে হবে, বাক্য গঠন করতে হলে অবজেক্ট আনতে হবে, এই জন্য আমরা এখানে একটা সুরশুলে একটা অবজেক্ট আনলাম। তো এই সুরের আর একটা কাহিনী আছে, মানে এই সুরের আরও ব্যাখ্যা আছে, এটা একটা প্রিপোজিশন হিসেবে এখানে বসছে, যেটার জন্য আপনি বিস্তারিত ক্লাস আসোয়াইতে মনে হয় বিশেষ করে পাবেন, আইনসে না পেলে আসোয়াইতে আছে
প্রিপোজিশন নিয়ে। তো ওইখানে গেলে আপনি ভালোভাবে বুঝবেন আর কি যে সুরটা কেন বসে। এভাবে আরও প্রিপোজিশন আছে, ওগুলো দেখবেন, বুঝবেন, তখন সমস্যা নেই। এখন শুধুমাত্র পুরোটাকে আপনি অবজেক্ট হিসেবে চিনেন। তাহলে আমি সূত্র জানলাম এবং একটা সেন্টেন্সও দেখলাম। আরেকটা সেন্টেন্স দেখি, দেখেন 2 নাম্বার উদাহরণ আমি দেখলাম, এয়া ইস্ট আইনেন আপেল। হ্যাঁ, যেটা বাংলা অর্থ হচ্ছে আপনার সে একটি আপেল খাচ্ছে। ওই যে উপরেরটা কিন্তু বাংলা অর্থ আমি বলি নাই, উপরেরটার বাংলা অর্থ হচ্ছে যে ইস গেহে সুরসুলে, মানে আমি স্কুলে যাচ্ছি। তো সেকেন্ডটা আমরা দেখতেছি, সেকেন্ডটা হচ্ছে আমার প্রথমে একটা সাবজেক্ট আনলাম সূত্র মোতাবেক। আমি জানি আউটসাইড জার্স গঠন করতে হলে প্রথমে আমাকে একটা সাবজেক্ট আনতে হবে, এই জন্য আমি একটা সাবজেক্ট আনলাম এয়া। এরপর আমাকে একটা ভার্ব আনতে হবে, আমি ভার্ব আনলাম ইস্ট। এরপর আমাকে আনতে হবে একটা অবজেক্ট, আমি অবজেক্ট আনলাম আইনেন আপেল। হ্যাঁ, তাহলে আমার সূত্র মোতাবেক তিনটা উপাদানে আমি এখানে নিয়ে আসছি, সাবজেক্ট আনলাম, ভার্ব আনলাম এবং আপেল মানে অবজেক্টটা নিয়ে আসলাম। তাহলে আমার তিনটে উপাদান চলে আসছে, তাহলে আমার পরিপূর্ণভাবে একটা সেন্টেন্স আউটসাইড জার্স গঠন হয়ে গেছে। হ্যাঁ, যেটা বাংলা অর্থ হচ্ছে সে একটি আপেল খাচ্ছে। আচ্ছা, এরপর আসেন, এই যে এখন যদি আমি যে আপনারা যে বলেন যে ফুরছেন কিনা, আমি তো আপনাদেরকে বলছিলাম যে ভার্ব কনজুগেট করার জন্য। এখন যদি আমি ধরি, আমার মনে হয় না অর্ধেকে পারবেন কিনা যে ইসটা কোথা থেকে আসছে বা কিভাবে আসছে। হ্যাঁ, ইসের মূল ভার্বটা কি, তো এটা একটু নিজে নিজে পড়বেন। হ্যাঁ, এটা এগুলো নিজে নিজে যখন আপনি বসবেন, নিজের মাথাটা যখন আপনি নিজে নিজে যখন ক্যালকুলেট করবেন যে হ্যাঁ এখানে ইসটা কোথা থেকে আসছে, হ্যাঁ এই ভার্বটার মূল ফর্মটা কি রে, এটা কনজুগেট এখানে কেমনে হচ্ছে। আনরিগেল ভার্ব ভাইয়া, হ্যাঁ, আনরিগেল ভার্ব। ঠিক আছে, গুড। তো এটার কনজুগেটটা এখানে কিভাবে হইল রে, এটা কি রেগেল মেসিকে পারবেন নাকি উনরেগেল মেসিকে পারবেন, এগুলো নিজে নিজে বসে বসে সবসময় কোশ্চেন করতে হয়। হ্যাঁ, এগুলো নিজে নিজে মাথার মধ্যে খাটাবেন যে কোন লাইনটা কোন জিনিসটা আপনার কিভাবে আসতেছে, কিভাবে বসতেছে, বা এটার নাম কি, এটার প্রসেসিংটা কিভাবে হচ্ছে, এগুলো নিজে নিজে একটু দেখবেন। তো মাথা যখন আপনি এইভাবে নিজে নিজে খাটাবেন, তখন যে আপনার অনেকগুলো প্রশ্ন আসবে মাথার মধ্যে। নিজে নিজে যখন আপনার ওই প্রশ্নগুলো আনসার না পাবেন, তখন যে আপনি আমাকে মনে করেন যে নক করবেন যে ভাই আমি তো এটা একটু যে আটকে গেলাম বা পারতেছি না, একটু দেখেন তো জিনিসটা কিভাবে হচ্ছে বা কিভাবে আসতেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন এখানে আমাদের মূলত আমরা শিখতেছি কি আউজাগে জার্সটা। হ্যাঁ, যেটা সূত্রটা আমরা প্রথমে জানলাম, এরপর আমরা দুইটা উদাহরণ দেখলাম। এইভাবে আপনি প্রথমে একটা সাবজেক্ট, এরপর সেকেন্ড পজিশন একটা ভার্ব কনজুগেট করে আনতে হবে, এরপর আপনাকে একটা অবজেক্ট আনতে হবে। এভাবে তিনটে উপাদান নিয়ে আপনি একটি বাক্য গঠন করবেন। হ্যাঁ, তো এই বাক্য গঠনের ক্ষেত্রে আমি আরেকটা কথা বলি, বাক্য গঠনের ক্ষেত্রে আপনি এই সাবজেক্টটাকে আপনি অবজেক্টের জায়গায় নিতে পারবেন এবং অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে পারেন। তবে এই ভার্বের পজিশন আপনি কখনোই মানে চেঞ্জ করতে পারবেন না। ভার্বটা আমরা এখানে সেকেন্ড পজিশনে পড়ছি না, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তো ভার্বটা আমার কিন্তু সেকেন্ড পজিশনে রয়েছে। এই ভার্বটা কখনোই তার স্থান পরিবর্তন করবে না বাক্য গঠনের ক্ষেত্রে। হ্যাঁ, আউসদাগে জার্স অর্থাৎ সাধারণ বাক্য গঠনের ক্ষেত্রে ভার্ব কখনোই সেকেন্ড পজিশন থেকে যে সে চেঞ্জ হবে না, অবস্থান পরিবর্তন করবে না। কিন্তু এই সাবজেক্টটাকে ইচ্ছে করলে আপনি এই যে অবজেক্টের জায়গায় নিয়ে আসতে পারেন এবং অবজেক্টটাকে আপনি সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে পারেন। হ্যাঁ, আপনার ওই যে অর্থটা অথবা দেখতে বা পড়তে আপনার মানে কেমন কেমন দেখা গেল, আপনার গ্রামারিটিক্যালি কিন্তু শুদ্ধ হয়ে যাবে। যে যেমন আমরা এখানে লিখলাম কি ইস গেহে সুর শুলে, এখানে আপনি প্রথমে সুর শুলে গেহে ইস এটাও দিতে পারতেন। হ্যাঁ, গ্রামারিটিক্যালি আপনার এটা শুদ্ধ হয়ে যাবে, বাট ওই যে আমরা একটু সৌন্দর্য মেনটেন করি আর কি। হ্যাঁ, তো তবে আপনি গ্রামারিটিক্যালি শুদ্ধ হবে, আপনি চেঞ্জ করতে পারবেন, এটা মানে জেনে রাখবেন আর কি, যে ভার্বের অবস্থান কখনো চেঞ্জ হবে না, কিন্তু ইচ্ছে করলে সাবজেক্ট এবং অবজেক্টের স্থান পরিবর্তন করা যায় বা পরিবর্তন হয়। আচ্ছা, এরপরে চলেন আমরা এখন 3 নাম্বারে দেখি। 3 নাম্বারে কি আছে? 3 নাম্বারে আছে আপনার ক্রিয়ার অবস্থান, যার মানে ক্রিয়া অর্থাৎ ভার্ব আর কি, ভার্বটাকে বাংলাতে ক্রিয়া বলে, সবসময় বাক্যের দ্বিতীয় অবস্থানে থাকে। এটি একটি গুরুত্বপূর্ণ নিয়ম, ওই যে যেটা আমি মুখে বললাম এটা এখানে আবার লিখা দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, যে ভার্বটা সেকেন্ড পজিশনে থাকে। তো সেকেন্ড পজিশনে রেখে আবার আরও দুইটা উদাহরণ আপনাদেরকে দেখাইছে এখানে, যে ইস স্পেলে ফুটবল, অর্থাৎ আমি ফুটবল খেলি। ইসটা হচ্ছে আমার এখানে সাবজেক্ট, এরপরে সেকেন্ড পজিশনে আমার একটা ভার্ব আনছে স্পিএলএ। হ্যাঁ, এটা মূল ভার্ব হচ্ছে আপনার স্পিএলএন, স্পিএলএন থেকে স্পিএলএ আসছে। এরপরে ফুটবল একটা অবজেক্ট আনছি, তাহলে আমার এখানে একটা বাক্য গঠন হয়ে গেছে। এরপরে আরও একটা উদাহরণ আমরা দেখাইলাম, যে জি আরবাইটেড হয়েটে, সে আজ কাজ করছে। হ্যাঁ, তো এখানে সেমভাবে আমরা প্রথমে একটা সাবজেক্ট আনলাম, এরপর একটা ভার্ব আনলাম কনজুগেট করে, এরপর একটা অবজেক্ট আনলাম। হ্যাঁ, তাহলে আমাদের বাক্য গঠন হয়ে গেছে। তো এইভাবে আপনারা সাধারণ বাক্যগুলো গঠন করবেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে। আচ্ছা, এখন 4 নাম্বারে কি আছে দেখেন। 4 নাম্বারে আছে আমাদের আউসজাগে জার্সের ভিন্ন উদাহরণ।
আচ্ছা তাহলে আসেন, এখানে লেখা হয়েছে মানে আরো কিছু উদাহরণ আপনাদেরকে দেখাইতেছে আর কি ওনারা, যে আউসজাগেসার্স কিভাবে গঠিত হচ্ছে আরো উদাহরণ দিল। তো সেরকম একটা উদাহরণ দিল, ইশ লার্নে ডয়েচ, আমি জার্মান শিখছি। অর্থাৎ ওই যে প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব আনছে, লার্নেন থেকে লার্নে হয়েছে, এরপর অবজেক্ট ডয়েচ আনছে। এরপর আরো একটা বড় একটা সেন্টেন্স দিয়ে আপনাদেরকে এখানে দেখাইছে। এত বড় সেন্টেন্স আপনারা গঠন করবেনও না, বা এখন আনছে তেমন লাগবেও না, বাট তবুও আপনি জানা লাগবে যে দেখেন যে এভাবে বড় হয়েও আপনার সেন্টেন্স গঠন করা যায়। সেটা হচ্ছে মাইনে শুভেচ্ছা und ich gehen morgen ins Kino, অর্থাৎ যেটা বাংলা অর্থ হচ্ছে আমার বোন এবং আমি কাল সিনেমা দেখতে যাচ্ছি। তাহলে দেখেন এখানে এই পুরোটা হচ্ছে আমার সাবজেক্ট হিসেবে কাজ করছে। দেখছেন আমরা কিন্তু উপরে দেখছি সাবজেক্টটা এক ওয়ার্ডের মধ্যে হয়েছিল, বাট না, এক ওয়ার্ডের মধ্যে শুধু সাবজেক্ট হয় না, যে সাবজেক্টটা কি বড় হতে পারে। যেখানে দেখেন মাইনে শুভেচ্ছা উন্ড ইশ, এই পুরোটা কিন্তু আমার এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে। এরপরে এই গেহেনটা শুধুমাত্র আমার ভার্ব, হ্যাঁ গেহেনটা আমার ভার্ব। এরপর পুরো যেটা আছে মর্গেন ইনস্কিনো, এটা পুরোটা অবজেক্ট হিসেবে কাজ করছে। তো এইভাবে আপনার সাবজেক্ট বড়ও হতে পারে, ছোটও হতে পারে, এরপর অবজেক্টও ছোট হতে হবে, ছোটও হতে পারে, বড়ও হতে পারে। হ্যাঁ এইভাবে আপনি বড় বড় করে আপনি সেন্টেন্স বলতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই হলো তাহলে আমাদের আউসজাগেসার্স। এখন আমরা 5 নম্বরে কি আছে দেখেন, 5 নম্বরে আছে সময়ের উপাদান সহ বাক্য। হ্যাঁ কিছু কিছু সেন্টেন্সে আমরা সময়টা যে উল্লেখ করে থাকি, তো ওইটা নিয়ে একটু এখানে লেখা হয়েছে। তো লেখাটা পড়ি আমরা, যে জার্মান ভাষায় যখন আপনি সময় নির্দেশ করতে চান, সাধারণত সময়ের উপাদান শুরুতে বা বাক্যের শেষে আসে। অর্থাৎ কোনো বাক্য যখন আমরা, কোনো সাধারণ বাক্য যখন আমরা বলতে যাই, ওই বাক্যের মধ্যে যখন আমরা কোনো টাইম টেবিলটা যখন আমরা বলতে যাব, মানে সময় সম্পর্কে বলতে যাব, তখন আপনাকে খেয়াল করতে হবে কি, ওই যে জার্মানরা সময় যদি উল্লেখ করে, নির্দেশ করে, ওই সময়টা বাক্যের শুরুতে বসায় অথবা বাক্যের শেষে বসায় আর কি। তো ওই কথাটা এখানে লেখা। তো এরকম দুইটা উদাহরণ আমরা দেখি আসেন, যে হয়টে গেহে ইস ইন্স বিউরো, অর্থাৎ আজ আমি অফিসে যাচ্ছি। হ্যাঁ তাহলে অফিসে যে যাচ্ছি, এখানে আমি টাইম শিডিউলটা কি বুঝাচ্ছি, টাইম শিডিউলটা বোঝাচ্ছে আমি আজকে, অর্থাৎ আজই আমি কিন্তু যাচ্ছি। হ্যাঁ সময়টা আমি কিন্তু আজকের সময়টা নির্দেশ করতেছি। তো এখানে দেখেন এই যে আজকের সময়টা, অর্থাৎ ওই ওয়ার্ডটা সময়টা বাক্যের শুরুতে বসছে। আচ্ছা এরপর সেকেন্ড উদাহরণটা দেখেন, ইস গেহে হয়টে ইন্স বিউগো, অর্থাৎ আমি আজ অফিসে যাচ্ছি। হ্যাঁ এখানে দেখেন এই যে সময়টা, অর্থাৎ যে হয়টে আজকে যাচ্ছি, এটা কিন্তু এই যে লাস্ট, অর্থাৎ বারবার লাস্টে গিয়েও বসতে পারে। তো এইভাবে মানে একটু সাধারণ একটা কথা আর কি আপনাদেরকে মানে বুঝিয়ে দেওয়া, যে সময় যখন বলতে হয় তো ওখানে ওই সময়টাকে আপনি বাক্যের শুরুতেও বসাতে পারেন অথবা বাক্যের শেষে গিয়েও আপনি বসাতে পারেন, সমস্যা হয় না। আচ্ছা তাহলে এই গেল আমাদের 5 নাম্বার টপিকস। এখন আমরা চলে যাব 6 নাম্বারে। 6 নাম্বারে হচ্ছে আমাদের নেগেটিভ, অর্থাৎ না বাচক আউসজাগেসার্স। হ্যাঁ উপর যতগুলি আমরা বাক্য দেখছি, আউসজাগেসার্স দেখছি, ওগুলো কিন্তু এমনি সাধারণ বাক্য অথবা পজিটিভ বাক্য দেখছিলাম আর কি। তো এখন আমরা তো যে নেগেটিভ মানে আপনার না বাচক সূচক কথা বলে থাকি, তো ওই না বাচক সূচক কথাগুলো কিভাবে হয় সেটা আমরা এখন দেখব। যে যার মানে কোনো বিবৃতির বিপরীতে না বাচক করতে হলে নিস্ট বা খাইন ব্যবহার করা হয়। অর্থাৎ ওই যে আমরা বাংলাতে না বাচক কোনো বাক্য বলতে গেলে সাধারণত এই না শব্দটাই তো নিয়ে আসি, তাই না? তো এখানে যার মানে আপনি কোন ওয়ার্ডটা আনবেন না বাচক, এই না অর্থের জন্য আপনাকে আনতে হবে নিস্ট অথবা খাইন। এই দুইটা ওয়ার্ড আপনাকে না অর্থের জন্য ব্যবহার করতে হবে। তো এখানে আমরা একটু উদাহরণ দেখি, এরপরে এখানে আরেকটা ব্যাখ্যা আছে, এটা আমি পরে বলতেছি। তো উদাহরণটা দেখি আমরা, যে না জন্য আমরা নিস্ট এবং কাইন ব্যবহার করি। উদাহরণগুলো হচ্ছে আমাদের ইস গেহে নিস্ট ইন্স খিনো, আমি সিনেমা দেখতে যাচ্ছি না। হ্যাঁ দেখছেন একটা না শব্দ আছে, তো এই না শব্দটা থাকার জন্য আমার এখানে এই বাক্যটা একটা না বাচক বাক্য হয়েছে আর কি। তো এই না বাচক বাক্যটা আমি জার্মানে কিভাবে বলছিলাম, জার্মান আমার হচ্ছে এটা ইস গেহে নিস্ট ইন্স খিনো। দেখছেন এই যে নার জন্য আমি নিস্ট ওয়ার্ডটা বা শব্দটা আমি ব্যবহার করছি। এইভাবে না অর্থের জন্য আমাকে নিস্ট ব্যবহার করতে হবে, হয়তোবা খাইন ব্যবহার করতে হবে। তো খাইন দিয়ে আমরা একটা উদাহরণ দেখি আসেন। এর হাট খাইনেন হুন্ড, তার কোনো কুকুর নেই। দেখছেন নেইটা কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, তাই না? না বা নেই এটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড, দুইটাই কিন্তু সেম। তো নেই এই না সূচকের জন্য আমি এখানে খাইনেন ব্যবহার করছি, খাইন থেকে খাইনেন হয়েছে। হ্যাঁ এখানে কিন্তু আমরা উপরে কিন্তু মেন ওয়ার্ডটা শিখেছি খাইন, এখানে এসে আমরা লিখতেছি খাইনেন। তো এই পরিবর্তনটা আপনি আসওয়াইতে পাবেন, আশা করি মনে হয় আনসার না, এটা আসওয়াইতে মনে পাবেন।
যে এটা মানে এটা হচ্ছে একটা এক ধরনের আর্টিকেল আর কি, হ্যাঁ খাইনটা একটা আর্টিকেল, নেগেশন আর্টিকেল। তো নেগেশন আর্টিকেলের আবার অ্যাকুজেটিভ ফর্ম হয়, হ্যাঁ ডাটিভ ফর্ম হয়। তো এখানে অ্যাকুজেটিভ ফর্মেটে সে বসছে, কেন বসছে, কিভাবে বসছে, এটা ইনশাল্লাহ আপনারা যখন আরো বড় হবেন তখন বিস্তারিত জানতে পারবেন। এখন শুধুমাত্র জানার জন্য আপনাদেরকে বলে দিচ্ছি আর কি, হ্যাঁ যে খাইনটা চেঞ্জ হয়ে যায়, অ্যাকুজেটিভে খাইনেন হয়ে যায়, এই জন্য এখানে খাইনেন হয়েছে, বাট মূল ওয়ার্ড হচ্ছে আমার খাইন। তাহলে আমি না সূচক অর্থের জন্য দুইটা ওয়ার্ড পাইছি জার্মানে, একটা পাইলাম নিস্ট আর একটা পাইলাম খাইন। হ্যাঁ তো দুইটা দিয়ে আমি দুইটা উদাহরণ দেখছি, হ্যাঁ যে না দিয়ে যে ইস গেহে নিস্ট ইনস খিনো, আমি সিনেমা দেখতে যাচ্ছি না, এর হাট খাইনেন হুন্ড, তার কোনো কুকুর নেই। হ্যাঁ তাহলে না নেই এই দুইটি ওয়ার্ডের জন্য আমি যে দুইটা নিস্ট এবং কাইন ব্যবহার করে আপনাদেরকে দেখাইছি। এভাবে আপনারা জার্মানে না সূচক অর্থের জন্য নিস্ট এবং কাইন ব্যবহার করবেন। এখন আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে ভাইয়া নিষ্ঠত্ব না, খাইনত্ব না, অর্থাৎ দুইটা ওয়ার্ডই আমরা না সূচক অর্থের জন্য ব্যবহার করব, তাহলে আমরা কোন ওয়ার্ডটা কখন ইউজ করব, হ্যাঁ কোন ক্ষেত্রে আমি এটা কিভাবে বুঝবো যে কোন সেন্টেন্স আমি নিস্ট দিয়ে না বলবো, কোন সেন্টেন্স আমি খাইন দিয়ে না বলবো। হ্যাঁ তো এই কোশ্চেনটা আপনাদের মাথার মধ্যে এখন আসছে কিনা আমি জানি না, বাট এটা আপনাদের যদি যারা পড়ালেখা করে তাদের পরে এই কোশ্চেনটা আসতো মনে। হ্যাঁ তাহলে আমি ওই আনসারটা এখন বলে দিচ্ছি যে আপনি নিস্ট কখন ব্যবহার করবেন। হ্যাঁ নিস্টটা আপনি তখনই ব্যবহার করবেন, অর্থাৎ যখন আপনি কোনো ভার্বকে, সাধারণত যখন আপনি কোনো ভার্বকে আপনি না সূচক অর্থ প্রকাশ করতে যাবেন, হ্যাঁ অর্থাৎ বাক্যের একাংশ অথবা ভার্বকে যখন আপনি না সূচক অর্থ প্রকাশ করতে যাবেন তখন সাধারণত নিস্ট দিয়ে আমরা না সূচক অর্থ প্রকাশ করে থাকি জার্মান ভাষায়। আর যখন আপনি কোনো সেন্টেন্সে একটা নাউনকে না সূচক অর্থ প্রকাশ করতে যাবেন, হ্যাঁ একটা নাউনকে যখন আপনি না সূচক অর্থ প্রকাশ করতে যাবেন তখনই আপনি এই খাইন না সূচক অর্থের জন্য ব্যবহার করবেন। তাহলে এই জিনিসটা কিন্তু এখানে লেখা হয় নাই, হ্যাঁ এই জিনিসটা আপনাদের কোশ্চেন আসতে পারে, এই জন্য আমি মুখে বলে দিছি। আপনাদের যদি এটা ইম্পর্টেন্ট মনে হয় তাহলে আপনারা নোট করে রাখতে পারেন, সমস্যা নেই। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ আপনার যদি দুইটা যদি একসাথে মনে না থাকে শুধু একটা মনে রাখলে আর বাকিটা আপনি অন্য ক্ষেত্রে ব্যবহার করবেন, একটাই মনে রাখবেন। যদি দুইটা যদি আপনার কষ্ট হয়, এই যে খাইন, হ্যাঁ খাইনটা যেহেতু একটা আর্টিকেল, তো আর্টিকেল সাধারণত আমরা কাদের সাথে বসাই, নাউনের সাথে বসাই, তার মানে এই কাইন দিয়ে আমি নাউনকে নেগেটিভ অর্থের জন্য ব্যবহার করতে সাহায্য করে, বা নেগেটিভ অর্থের জন্য আমি নাউনের সাথে এই খাইন ব্যবহার করব, আর অন্য সকল ক্ষেত্রে আমি নিস্ট ব্যবহার করব। এটা আপনি খুব সহজে মনের মধ্যে রাখবেন, হ্যাঁ যে কোনো নাউনকে আমি না সূচক অর্থ প্রকাশ করব নাউন দিয়ে, তখন আমি কাইন ব্যবহার করব, আর অন্য সকল ক্ষেত্রে নিস্ট ব্যবহার করব। এই হচ্ছে দুইটার মধ্যে টুইস্ট। তাহলে আমাদের 6 নাম্বার শেষ, এখন আমরা চলে যাব 7 নাম্বারে। আচ্ছা 7 নাম্বারে হচ্ছে আমাদের, ভাইয়া আমি ডিসপ্লে দেখতে পাচ্ছি না। আচ্ছা বাকিরা মনে হয় দেখতে পাচ্ছেন, আপনার ল্যাপটপের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। হ্যাঁ অন্যরা দেখতে পাচ্ছেন, সমস্যা তো হচ্ছে না ভাইয়া, রিজয়েন করেন তাহলে। হ্যাঁ ভাই আপনি আবার বের হয়ে আবার একটু আসেন কষ্ট করে। আচ্ছা তাহলে এখন চলে আসেন আমরা 7 নাম্বারে আসেন। 7 নাম্বার হচ্ছে আমাদের কিছু সাধারণ আউসজাগেজার্স, অর্থাৎ কিছু আমরা সাধারণ এখানে বাক্য লেখা হয়েছে উদাহরণ হিসেবে, এগুলো একটু দেখি। যে উইয়া মাখেন উনজাগে হাউস অফ গাবেন, আমরা আমাদের বাড়ির কাজ করছি, অর্থাৎ উইয়ারটা এখানে আমার সাবজেক্ট, এরপর মাখেনটা হচ্ছে আমার এখানে ভার্ব, এরপরে আমার হচ্ছে উনজাগার হাউস অফ গাবেন, এটা হচ্ছে আমার অবজেক্ট হিসেবে এখানে কাজ করছে। তো এইভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে আপনি সেন্টেন্স গঠন করবেন আর কি। তো আরও উদাহরণ দেখাইছে এখানে, দেখেন যে ডি জনে শাইন্ট হয়টে, অর্থাৎ আজ সূর্য আলো দিচ্ছে। হ্যাঁ তো এখানে ডি জনে এটা পুরোটা হচ্ছে আমার একটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, এরপরে শাইন্ট এটা হচ্ছে আমার একটা ভার্ব, হ্যাঁ এরপরে হয়টেতে হচ্ছে এখানে আমার অবজেক্ট হিসেবে কাজ করছে। তো এইভাবে আপনি সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে আপনি সেন্টেন্স গঠন করবেন। তো সাবজেক্টের জায়গায় দেখছেন ডিটা কেন আসছে, এটা মাথার মধ্যে আসতে পারে, বাট যেহেতু এখনও পুরোপুরি মনে হয় আর্টিকেলের ক্লাস আপনাদেরকে করানো হয় নাই, তো এই জন্য আপনারা নাও বুঝতে পারেন যে ডিটা হচ্ছে একটা আর্টিকেল আর কি। হ্যাঁ এই জন এটা একটা নাউন, তো আমরা জানি যে জার্মান ভাষায় যে নাউন যেখানেই বসুক না কেন তার সঙ্গী নিয়ে বসবে, তার সঙ্গীটা কি আর্টিকেল। হ্যাঁ সে কখনোই তার আর্টিকেল ব্যতীত সে কখনোই কোনো জায়গায় বসে না, তো এই জন্য এখানে সে আর্টিকেল সহকারে সাবজেক্টের জায়গায় বসছে, ডিটা হচ্ছে তার আর্টিকেল। আচ্ছা এরপর দেখেন থার্ড উদাহরণটা, ইস হাবে হুঙ্গা মানে আমি ক্ষুধার্ত আর কি, বা আমার ক্ষুধা লেগেছে। তো এখানে ইসটা হচ্ছে সাবজেক্ট, এরপর হাবেটা হচ্ছে ভার্ব, আর হুঙ্গা হচ্ছে আমার অবজেক্ট। এভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে আপনি সাধারণ বাক্যগুলো গঠন করবেন এবং নিজে নিজে আজ থেকে ট্রাই করবেন। হ্যাঁ যে আমি একবারে বলা লাগবে না, আপনি নিজে নিজে
একটা খাতা রাখবেন, রাফ খাতা হোক বা নোট খাতা হোক, ওই খাতার মধ্যে আপনি প্রথমত ছোট ছোট করে বাংলা কিছু সেন্টেন্স লিখবেন। হ্যাঁ, বাংলা কিছু সেন্টেন্স লিখবেন, যে যেমন মনে করেন যে আমি স্কুলে যাচ্ছি, বা আমি খেলবো, বা আমি টিভি দেখতেছি, হ্যাঁ এরকম মনে করেন যে, বা আমার একটি গরু আছে, হ্যাঁ আমার একটি পাখি আছে, আমার একটি বিড়াল আছে। এইভাবে মনে করেন যে একটা খাতা নিয়ে আপনারা মনে করেন যে 10টা 15টা ডেইলি 10টা করে আপনি সেন্টেন্স এইভাবে বাংলা লিখেন। ওই বাংলাগুলোকে আপনি জার্মানে বলার জন্য ট্রাই করেন। হ্যাঁ, বাংলাতে জার্মানে বলার জন্য ট্রাই করবেন, এবং আস্তে আস্তে খাতার মধ্যে লেখার জন্য ট্রাই করবেন, যে দেখি তো এই ছোটো ছোটো বাক্যগুলো আমি বলতে পারতেছি কিনা বা লিখতে পারতেছি কিনা। তো তখন গিয়ে আপনি দেখবেন যে আপনার ভোকাবুলারি কতটুকু মুখস্থ হচ্ছে, অথবা আপনি পারতেছেন কিনা, সিস্টেমটা বুঝতেছেন কিনা। তখন আপনি নিজেরটা নিজে যাচাই করতে পারবেন যে হ্যাঁ আমার দুর্বলতাটা কোথায়। হ্যাঁ, আমি কি ওয়ার্ড পারতেছি না, মানে কি বাংলা অর্থের ওয়ার্ডগুলো পারতেছি না, তাহলে আমাকে ভোকাবুলারিতে ফোকাস করা লাগবে। আর যদি হ্যাঁ আমি ওয়ার্ড পারতেছি বাট আমি এখানে বসাতে পারতেছি না ঠিকমতো, তাহলে আপনি ওই যে আমাদের সূত্র অথবা রুলসগুলো একটু ফলো করলে আপনার হয়ে যাবে। হ্যাঁ, তো এই জন্য আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি যে ভোকাবুলারিটা মাস্ট বি একটু নিজ দায়িত্বে পড়া শুরু করে দেন। হ্যাঁ, ওটা পড়া যখন শুরু করে দিবেন, তখনই আপনি এই যে আস্তে আস্তে যখন আমি যেগুলো বলবো আপনাকে যে এগুলো করেন এগুলো করেন, তো এগুলো আপনি ট্রাই করবেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার হয়ে যাবে। তাহলে আপনাদেরকে আমি বললাম কি, হোমওয়ার্ক হিসাবে আপনারা ধরে নিতে পারেন। হ্যাঁ, এটা যে 10টা বাক্য লিখবেন বাংলাতে, লিখে এরপর আপনি ছোট ছোট করে বাংলাতে লিখবেন প্রথমত। হ্যাঁ, আমি বলে দিছি কিভাবে লিখবেন। ওই বাংলা লেখার পরে ওইগুলো আপনি জার্মানিতে বলার জন্য আস্তে আস্তে ট্রাই করবেন এবং লিখবেন। লিখে এরপর দরকার হলে আপনি গ্রুপে দিয়েন, সবাই গ্রুপে দিয়েন, আমি দেখবনি। আচ্ছা, এরপর আসেন 8 নাম্বারে। 8 নাম্বার হচ্ছে প্রশিক্ষণ ক্রিয়াকলাপ, অর্থাৎ কিছু সাধারণ বাক্যকে জার্মান ভাষায় অনুবাদ করে দেখুন এবং আউসজাগে জার্সের গঠন অনুশীলন করুন। অর্থাৎ ওই যে আমি যেটা আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি অথবা হোমওয়ার্ক করে দিয়েছি, ওই জায়গাটা এখানে লিখছি, যে এখানে আমরা উদাহরণ দিয়ে দিয়েছি 3টা, যে আমি বাজারে যাচ্ছি, সেই খেলা দেখছে, হ্যাঁ আমার সিনেমা দেখতে যাচ্ছে, আমরা সিনেমা দেখতে যাচ্ছি না। তো এইভাবে ছোট ছোট আপনি বাংলা লিখবেন, বাংলা লিখে এরপরে ওই বাংলাগুলো জার্মানে বলার জন্য বা লেখার জন্য চেষ্টা করবেন। তো আপনাদেরকে আমি 10টা দিছি, বেশি দিনে ওই 10টা লিখে আপনারা গ্রুপে সাবমিট করবেন সবাই। তো সবাই একে অপরটা দেখবেন, এবং কি আমিও সময় করে ইনশাল্লাহ দেখবনি আপনাদের হোমওয়ার্কগুলা। এখন এই পর্যন্ত আপনাদের কারো কোশ্চেন থাকলে তাহলে আপনারা করতে পারেন। একজন ভাই মনে হয় হ্যান্ড রাইজ করছেন, উনি বলেন আগে প্রথমে। ভাই এই ভার্বগুলো যে আপনি লিস্ট দিয়েছেন তো এখানে আছে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই থাকবে। ওই ভার্বগুলো ওইখানে পাবেন, আর যদি ওইখানে নিয়ে না পান তাহলে যে ভোকাবুলারি পড়লে ওইখানে পেয়ে যাবেন। আর আইনসের বাইরে ওয়ার্ড নাই এখানে। আচ্ছা, আর কারো কোশ্চেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ভাই কোনো কোশ্চেন নেই, ক্লিয়ার। ঠিক আছে, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। যে যখন ধরুন কথা বলছি, এবার যদি ডিআর দিদাস ছাড়া বলি, তাহলে কি আসলে নাম্বার মানে পরীক্ষা দেওয়ার সময় আসলে দিবে না? তোমার কি মনে হয় তুমি একটা অংশ বাদ দিয়ে দিবে? আমি ওই যে ওই ডেয়ার ডি ডাস ওটাকে কি বলছিলাম, সঙ্গী হিসেবে আখ্যায়িত করছিলাম, যে সঙ্গী ছাড়া সে এখানে আসতে পারবে না বা বুঝতে পারবে না। তো এটা মানে বুঝছো তুমি, যে মানে এটা ছাড়া হবেই না। ডেয়ার ডি ছাড়া তোমার মনে করো যে এখানে সেন্টেন্স হবে না, মার্ক অবশ্যই কাটবে তোমার। যে বুঝতে পারছি। ভাইয়া আমার একটা ছোট্ট কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। বোঝার আছে ভাই, একটু উপরে যদি স্ক্রল করে যান আর কি, প্রথম দেখি ভাইয়া। কত নাম্বারে যাব ভাইয়া ওই এখানে জি আরবাইটেড হয়েটে আরবাইটেড, এটা ভার্ব হিসেবে নিচ্ছি না ভাইয়া? হ্যাঁ, ভার্ব হিসেবে নিচ্ছি। আচ্ছা, এটা যদি ভার্ব হিসেবে নেই তাহলে একটা কোশ্চেন আছে, বলেন। আমি দেখি আপনি ওই কোশ্চেনটা করেন কিনা। হ্যাঁ বলেন। ঠিক, এখানে হচ্ছে ই এন বাদ দেবো বা ই অ্যাড করবো বা ইয়ে করবো, এটার মেইন ভার্বটা কি হবে ভাইয়া? ওটা মেন ভার্ব হচ্ছে আরবাইটেন, ইএন আরবাইটেন। হ্যাঁ এক্স্যাক্টলি, আরবাইটেন। তাহলে এখানে জি এর সাথে আমরা ইয়ে করব হচ্ছে ইএন, বাট এখানে টি হচ্ছে, তাহলে এটা কি কোন রিয়েল মাসিকে ভার্ব নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ আপনি ওই কোশ্চেনটাই করছেন। যাক, গুড, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি নিশ্চয়ই পড়াশোনা করছেন, দেখছেন নিজে নিজে যখন পড়বেন না, প্রশ্ন অটোমেটিক্যালি চলে আসবে যে আমার কেন এই রুলসটা, আমার সাথে ভাইয়া তো আমাকে একটা রুলস পড়াইছে, একটা জিনিস দেখাইছে, ওটার সাথে কেন যাচ্ছে না এটা। হ্যাঁ, তো এই কোশ্চেনটাই তো আপনারা করবেন। দেখছো, এই যে ফিচ্ছি বেশি যে কথা বলো, কোশ্চেন যে করো, উনি যে কোশ্চেনটা করছে এই কোশ্চেনটা করতে হলে তোমাকে আরও মনে করে যে এটা 3 দিন পড়ে আসতে হইবে। 3 দিনও মনে হয় যে পড়লে তুমি পারবা না। এটা অনেক গুরুত্বপূর্ণ, যেটা আমি আজকে আপনাদেরকে মানে লাস্টে বুঝাইতাম আর কি, ওই দিন ক্লাসটা বড় হয়ে যাওয়ার কারণে
বা আমিও খেয়াল ছিল না, এই জন্য আর ওটা বুঝে নে লাস্টে। তো ওইটা আজকে বুঝে দিব, হ্যাঁ। ওই যে ভার্ব কনজুগেটের ওইখানে আরেকটা ছোট্ট একটা মানে রুলস আছে, তো ওই রুলসটা আমি ক্লাসের শেষে দেখাবো আর কি। তো আজকে আমাদের যে মূল টপিকটা ওইটা আমি শেষ করি আগে। যাক গুড, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার নাম কি? জি ভাই। ভাইয়া হামিদ হুসাইন, আব্দুল হামিদ। হামিদ হুসাইন, আই রে ভাই, ধন্যবাদ ভাই আপনাকে, মানে অন্তর থেকে মানে ভালো লাগছে আপনার এই কোশ্চেনটা শুনে, মানে আমার অনেক ভালো লাগছে। দেখ আপনি যে পড়াশোনা করেন এটা সত্যিকারের ফলন পাইছি আমি, হ্যাঁ। আপনি সত্যিকারে মানে পড়াশোনা করেন, করেন এইভাবে যেভাবে করতেছেন না, এইভাবে ক্যারি অন করেন, ইনশাল্লাহ দেখবেন যে ঠেকবেন না। যার কাছে যেখানে পড়েন না কেন। বলেন বলেন ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন ভাই, উপরের দিকে একটু যান। হ্যাঁ, মাইনে সুইচটা বড়। জি ভাই, মাইনে সুইচটা অন ইস গেহেন, এনে ইসের পরে ভাই গেহে না হয় গেহেন হলো কেন? ইসের পরে গেহেন হচ্ছে, যাক গুড, থ্যাংক ইউ। এখানে গেহেন হয়েছে, আমরা জানি কি ফ্লুরালের ক্ষেত্রে এখানে ইস্যু আছে, এখানে মানে আমার বোনও আছে এবং আমিও আছি, তার মানে এখানে আমরা ফ্লুরাল হয়ে গেছি, তাই না? ফ্লুরাল হয়ে গেছি না আমরা, এখানে আর সিঙ্গেল নাই, আমি তো আর একা নাই এখানে, তাই না? আমার বোনও আছে আমিও আছি। তো ফ্লুরালের ক্ষেত্রে সাধারণত আমাদের ওই যে ইএনটা বসে ভার্ব কনজুগেটে। আপনি সবগুলো ফ্লুরালের যদি আপনি কনজুগেশন খেয়াল করেন, যে জি মানে তারা, জি মানে ওই যে মনে করেন যে আপনাদের, হ্যাঁ, এভাবে দেখেন যে ওই কনজুগেশনগুলো লাস্টে আমরা ইএন যুক্ত করতেছি, মানে ফ্লুরাল যুক্ত যখন কোনো কিছু আমরা বুঝাই, ওই ক্ষেত্রে আমরা ভার্বের কনজুগেট আমাদের ইএন আসতেছে। তো এখানে এই মাইনে সুইচটা এবং ইস মিলে যেহেতু আমাদের ফ্লুরাল হয়ে গেছে, তো এই জন্য ফ্লুরালের কনজুগেশন আমরা যেহেতু দেখছি ভার্বের ক্ষেত্রে লক্ষ্য করলে ইএন বসে, এই জন্য এখানে মূল ভার্বের ইএন সহকারে বসে গেছে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। বুঝছেন? হ্যাঁ ভাই, সুন্দর সুন্দর কোশ্চেন করতেছেন আজকে, দেখ ভালো লাগতেছে খুব। আচ্ছা ঠিক আছে, এরপর আর কারো কোনো কোশ্চেন? আর কারণ কোশ্চেন নাই না? আচ্ছা ঠিক আছে, গুড। তাহলে আমরা পরবর্তীতে ক্লাস কি সময় আছে নাকি পরবর্তীতে যাব, মানে পরবর্তী ঘন্টাতে দেখব? সময় আছে ভাই, সময় আছে। আচ্ছা ঠিক আছে, গুড। তাহলে এখন আমরা নেক্সট টপিকসে চলে আসেন। তো এখন আমরা দেখব জার্মানে ভে ভোট এবং ভে ফ্রাগে, অর্থাৎ ডব্লিউ ওয়ার্ড এবং ডব্লিউ ফ্রাগে, হ্যাঁ, এই যে দুইটা জিনিস আমরা এখন দেখব। তো নিচে চলুন, নিচে আমরা প্রথমে লিখলাম যে ক্লাসের লক্ষ্যটা হচ্ছে আমাদের এই ক্লাসে আমরা জার্মান ভাষার ভে ভোট এবং ভে ফ্রাগে, অর্থাৎ প্রশ্ন বাক্য আর কি, এর গঠন এবং নিয়ম এবং ব্যবহার সম্পর্কে শিখব। মানে হচ্ছে আমি মুখে বলি যে আমাদের ডব্লিউএইচ ওয়ার্ড নামে আমরা একটা ওয়ার্ড পড়তাম ইংলিশে, হ্যাঁ, যে ডব্লিউএইচ ওয়ার্ড থাকতো, ওই ডব্লিউএইচ ওয়ার্ডের মতো আমার জার্মানেও কিছু ওয়ার্ড আছে, হ্যাঁ, যেগুলোকে আমি ভে ভোট বলে থাকি আর কি। তো ওই ভে ভোট দিয়ে আপনি কিভাবে জার্মান ভাষায় বাক্য গঠন করবেন, ওই জিনিসটাই মূল আমাদের ফোকাস, যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমি কিভাবে বাক্য গঠন করব বা কোশ্চেন করব। তো এই মূল থিমটাই আমরা বুঝবো। তো চলুন, প্রথমে আমরা লিখলাম যে ভে ভোট কি, হ্যাঁ, যে ভে ভোট লিখলাম জার্মান ভাষা। ভে ভোট হলো সেই শব্দসমূহ যেগুলো সাধারণত প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয় এবং প্রতিটি শব্দ ভে দিয়ে শুরু হয়। এগুলোকে ইংরেজিতে ডব্লিউএইচ ওয়ার্ডস বা প্রশ্নের জন্য ব্যবহৃত শব্দ বলা হয়ে থাকে, যেটা অলরেডি আমি মুখে আপনাদেরকে বলে দিছি, ওটা এখানে মনে করেন যে সুন্দর করে লিখে দেওয়া হয়েছে। তো যেমন এরকম কিছু উদাহরণ দেখাইলাম, যে যেমন ভাস, যেটার বাংলা অর্থ হচ্ছে কি, ভ্যা, যেটার বাংলা অর্থ হচ্ছে কে, ভো, যেটার বাংলা অর্থ হচ্ছে কোথায়, এবং ইত্যাদি, হ্যাঁ, মানে ডব্লিউ দিয়ে শুরু হয় এবং এগুলা হচ্ছে যে কি আমাদের ইংলিশ ডব্লিউএইচ ওয়ার্ডের মতো ভে ভোট বলে থাকে জার্মান ভাষায়। তো এখানে আমরা কয়েকটি দেখছি মাত্র, তো এটা যতগুলো আছে ডব্লিউএইচ ওয়ার্ড, তো ওইগুলার সার্ট আমরা এখানে নিচে দিয়ে দিয়েছি আপনাদেরকে, হ্যাঁ, যে এগুলো হচ্ছে জার্মান ভাষার ডব্লিউএইচ ওয়ার্ড বা ভে ভোট বলেন আর কি, যেটাই বলেন আপনি। তো এখানে এই ওয়ার্ডগুলো বাংলা অর্থ সহকারে ভালোভাবে আপনি মুখস্থ করে নেবেন, হ্যাঁ, ইংলিশটা শিখলে ভালো, না শিখলে সমস্যা নেই, বাট বাংলা টু জার্মানটা আপনি মুখস্থ করবেন। আমি একবার বলে দিচ্ছি, দেখেন, ভ্যা অর্থ হচ্ছে আপনার কে, ভাস অর্থ হচ্ছে কি, ভো অর্থ হচ্ছে আপনার কোথায়, ওয়ান অর্থ কখন, ভাগুম অর্থ কেন, ভি অর্থ হচ্ছে আপনার কেমন, কিভাবে, কি, হ্যাঁ, তিনটে অর্থই হতে পারে, এটা অবস্থান ভেদে তিনটে অর্থ হতে পারে, তিনটে অর্থ দিয়ে আপনি এটা শিখবেন। এরপর হচ্ছে আপনার ওয়েলসা, ওয়েলসে, ওয়েলশেস, হ্যাঁ, এই তিনটি ডব্লিউএইচ ওয়ার্ডেরই একই অর্থ, সেটা হচ্ছে কন, হুইচ আর কি, মানে কনটি বা কন অর্থের জন্য আমরা সাধারণত এই তিনটি ডব্লিউএইচ ওয়ার্ডের অর্থ একই অর্থ প্রকাশ করে থাকে, কন বা কনটি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ভোহিয়া অর্থ হচ্ছে আপনার কোথা থেকে, ভোহিন
ওহিনত হচ্ছে কোথায় যাচ্ছ, অর্থাৎ ওটা হচ্ছে আমরা কি ওহিয়ত মানে কোথায় থেকে মানে আসছো, স্থান ভেদে সাধারণত জিজ্ঞেস করা হয়। আর ওহিন মানে কোথায় যাচ্ছ, দুইটা অর্থ কিন্তু একটু পার্থক্য আছে, হ্যাঁ খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। তো যেভাবে আছে ওইভাবে একটু মুখস্থ করবেন বাংলা অর্থ সহকারে। সেম এরপর দেখেন জাইট ওয়ান অর্থাৎ কখন থেকে, মিট ওয়েম কার সাথে, ফুয়া ওয়েন কার জন্য। হ্যাঁ, তো এইভাবে আপনি এখানে যতগুলি এটা আইনসের জন্য যথেষ্ট ডব্লিউএইচ ওয়ার্ড, তো এগুলো আপনি বাংলা অর্থ সহকারে মুখস্থ করে দিতে পারেন। তো এখানে আমরা সাধারণত জানি যে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো ওয়ে দিয়ে বা ডব্লিউ দিয়ে শুরু হয়। তো এখানে আমার ডব্লিউএইচ ওয়ার্ডও আছে, এটার আগে দেখি যে আবার কি ছোট ছোট কিছু ওয়ার্ড আছে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে আমার জার্মান ভাষায় ফ্রি পজিশন বলে আর কি। তো ডব্লিউএইচ ওয়ার্ডের সাথে কিছু ফিক্সড ফ্রি পজিশন বসে, তো ওইটার ক্লাস আপনি আসওয়াইতে গেলে বিস্তারিত জানতে পারবেন আর কি, যে কোনটার সাথে কিভাবে ফিক্সড ফ্রি পজিশন বা ফ্রি পজিশন যুক্ত করে কিভাবে অর্থ প্রকাশ করে থাকে ডব্লিউএইচ ওয়ার্ডগুলা, এটা বিস্তারিত আসওয়াইতে জানবেন। এখানে যেভাবে আছে শুধুমাত্র এইভাবে আপনি ফোরে বাংলাটা মুখস্থ করে নেবেন, এটা ব্যাখ্যাটা এখন আপনার জানার কোনো প্রয়োজন নাই, তবুও আমি একবার বলে দিচ্ছি আর কি। তাহলে এই হচ্ছে আমার ডব্লিউএইচ ওয়ার্ডের লিস্ট। তো এরপরে চলেন কি আছে আমাদের, এরপরে আছে আমাদের 2 নম্বরে ওয়ে ফ্রাগে কি। হ্যাঁ, তো ওয়ে ফ্রাগেটা এখানে বিস্তারিত লিখলেও যে ওয়ে ফ্রাগে হলো সেই ধরনের প্রশ্ন বা বাক্য যা ওয়ে ওয়ার্ড দিয়ে শুরু হয় এবং এর মাধ্যমে আমরা কোনো তথ্য জানতে চাই, যেমন কোথায় অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ, বা তুমি কে, হ্যাঁ, বা তুমি কোথায়, হ্যাঁ তুমি কবে আসবা, অর্থাৎ যে ওয়ার্ড দিয়ে আমরা সাধারণত কোশ্চান করে থাকি আর কি, যে জানতে ইচ্ছা প্রকাশ করতে থাকি, তখন ওই ওয়ার্ডটাকে বা ওই বাক্যটাকে আমরা ওয়ে ফ্রাগে বলে থাকি আর কি। তো যে এটা আমরা অলরেডি সবাই জানি, তবুও এখানে মনে করেন যে একটু লিখে দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, এরপরে আছে আমাদের 3 নম্বরে ওয়ে ফ্রাগের গঠন। এখন আমরা যে মেইন টপিকসে চলে আসতেছি, দেখেন আমরা মানে ওয়ে ওয়ার্ড কাকে বলে বা কোনগুলো আমার ওয়ে ওয়ার্ড ডব্লিউএইচ ওয়ার্ড সেটা আমি দেখলাম, শিখলাম, এবং ওয়ে ফ্রাগে কোনটা বলে ওটাও আমি জানলাম। এখন আমি চলবো যে ওয়ে ফ্রাগেটা কিভাবে গঠন করতে হবে আমাকে জার্মান ভাষায়, ওইটা আমি একটু দেখবো, আসেন। তো ওটা দেখতে হলে দেখেন এখানে ওয়ে ফ্রাগের গঠন সাধারণত এইভাবে হয়, ওয়ে ওয়ার্ড প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, অর্থাৎ প্রথমে আপনাকে একটা ডব্লিউএইচ ওয়ার্ড আনতে হবে, এরপর আপনাকে একটা ভার্ব আনতে হবে, এরপর একটা সাবজেক্ট আনতে হবে, সাবজেক্টের পরে যদি আপনার কোনো ওয়ার্ড বা কোনো আরও বাড়তি জিনিস যদি যুক্ত করা লাগে, অর্থাৎ যেটাকে আমরা অবজেক্ট হিসেবে জানি আর কি, যদি অবজেক্টের প্রয়োজন হয় তাহলে আপনি অবজেক্ট আনতে পারেন। হ্যাঁ, তো এইভাবে আপনি এই সূত্রটা মোতাবেক আপনাকে ডব্লিউএইচ কোশ্চান বা ডব্লিউএইচ বাক্য, হ্যাঁ ওয়ে ফ্রাগে বাক্য গঠন করতে হবে। তো আমরা এখন যেহেতু এই যে স্ট্রাকচারটা জেনে ফেলছি, হ্যাঁ প্রথমে একটা আমাকে ওয়ে ওয়ার্ড আনতে হয়, এরপরে ফ্লুস আমাকে একটা ভার্ব আনতে হয়, এরপর ফ্লুস আমাকে একটা সাবজেক্ট আনতে হবে, হ্যাঁ এরপরে সাবজেক্টের পর যদি আমার অবজেক্টের প্রয়োজন হয় তাহলে আমি অন্যান্য উপাদান অর্থাৎ অবজেক্টও আনতে পারবো, সমস্যা নেই। বাট আমাকে প্রথম যে 2-3টা জিনিস আছে এগুলো মাস্ট বি আমাকে আনতেই হবে। তো আমরা এখন একটু উদাহরণ দেখি, আসেন স্ট্রাকচার যেহেতু জানলাম এখন উদাহরণ দেখি। যে উদাহরণ 1 নম্বর উদাহরণ আমরা লিখলাম ভো ভোনস্ট ডু। দেখেন এখানে যে এখানে ওয়ে ওয়ার্ডটা মানে ব্র্যাকেটে লিখে দিচ্ছে আর কি, যে এই ভোটা হচ্ছে আমার একটা ডব্লিউএইচ ওয়ার্ড। হ্যাঁ, তো এটা এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছে, এটা আবার কিছু মনে করেন না। তো তাহলে মূল আমাদের বাক্য হচ্ছে ভো ভোনস্ট এরপরে ডু। তাহলে দেখেন আমার ওই যে উপরে যে আমি যে স্ট্রাকচারটা লিখলাম ওটার সাথে মিলছে কিনা একটু দেখেন সবাই। প্রথমে আমি সূত্রে শিখেছিলাম আমাকে একটা ডব্লিউএইচ ওয়ার্ড আনতে হবে, এই আমি প্রথমে একটা ডব্লিউএইচ ওয়ার্ড আনলাম, তাহলে আমার সূত্রের সাথে মিলছে। এরপর আমাকে একটা ভার্ব আনতে হবে, এরপর আমি একটা ভোনস্ট একটা ভার্ব আনছি। ভার্বটা আপনাকে কিভাবে আনতে হবে, ভার্বটা আপনাকে অবশ্যই কনজুগেট করে আনতে হবে। হ্যাঁ, তাহলে এই ভোনসটা কোথা থেকে আসছে ওটা যদি আপনি শব্দ অর্থের মধ্যে শিখে থাকেন, অথবা ওই যে আমি যে ভার্ব কনজুগেশনের জন্য যে হোমওয়ার্কের যে লিস্টটা দিয়েছিলাম অনেকগুলো ভার্বের, ওইটা যদি আপনি ঠিকমতো করে থাকেন তাহলে ওইটার মধ্যে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, যে ভোহনেন থেকে ভোনস্ট হয়েছে মানে ভার্বটা কনজুগেট হয়ে এখানে আমার বসছে। এরপর আমাকে কি আনতে হবে, একটা সাবজেক্ট আনতে হবে। এই যে এখানে আমি একটা ডু সাবজেক্ট আনছি। তো এখানে এই কনজুগেটটা কিসের উপরে নির্ভর করে হয়, যেটা আমরা কনজুগেশনের ক্লাসে নেক্সট ক্লাসে আমরা মানে পরবর্তী ক্লাসে আমরা কি যে গত ক্লাসে শিখেছিলাম যে সাবজেক্টের উপরে, বিশেষ করে সাবজেক্টের উপরে আমাদের ভার্ব কনজুগেট হয়। তো এখানে এই সাবজেক্ট হচ্ছে আমার ডু এর ক্ষেত্রে আমরা জানি যে সাধারণত এসটি যুক্ত হয়, তো এই জন্য এই ডু এর উপর নির্ভর করেই ভার্বটা কনজুগেট হয়েছে। তো এখন আমার সূত্রের সাথে মিলছে কিনা দেখেন উপাদানগুলা। আমার উপাদানগুলা প্রথমটা হচ্ছে প্রথমে একটা ওয়ে ওয়ার্ড আনতে হবে, আমি প্রথমে একটা ওয়ে ওয়ার্ড আনলাম, এরপর একটা ভার্ব আনতে হবে, হ্যাঁ আমি একটা ভার্ব আনলাম, এরপর আমাকে একটা সাবজেক্ট
সাবজেক্ট আনতে হবে, হ্যাঁ আমি একটা সাবজেক্ট আনলাম। এরপরে আমার কি অন্যান্য উপাদান যদি আমার প্রয়োজন হয়, এটা হ্যাঁ এটা প্রয়োজন অনুসারে আর কি, আমার এখানে প্রয়োজন হয় না, আমার এই সেন্টেন্সে আর কোনো অবজেক্টের প্রয়োজন হয় নাই, এই জন্য আমি কোনো অবজেক্ট আনি নাই। তো আমরা জানি যে কি WH কোশ্চানের ক্ষেত্রে সাধারণত বাক্যের লাস্টে অর্থাৎ ভেব ফ্রাগের সাইন দিতে হয় আর কি, অর্থাৎ WH কোশ্চান চিহ্ন দিতে হয়। তো প্রশ্নবোধক চিহ্ন আমরা একটা দিয়ে দিব এখানে, তো এই জন্য আমরা এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিছি এবং সবগুলো উপাদান আমাদের সূত্র অনুযায়ী বসছে। তার মানে এখানে আমার একটা পরিপূর্ণ গ্রামারেটিক্যালি শুদ্ধভাবে একটা ভেব ফ্রাগে তৈরি হয়ে গেছে, যেটা বাংলা অর্থ হচ্ছে তুমি কোথায় থাকো। এভাবে দেখেন সেকেন্ড উদাহরণটাও যদি খেয়াল করেন, যে প্রথমে একটা WH ওয়ার্ড আনছি আমরা ভাস, হ্যাঁ এরপর আমরা একটা ভার্ব আনছি মাস্ট, এরপর আমরা একটা সাবজেক্ট আনছি ডু, এবং আমার অবজেক্টের প্রয়োজন হয় নাই, এই জন্য আমি এখানে অবজেক্ট আনি নাই, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিছি। তার মানে আমার এখানে WH ফ্রাগে গঠন হয়ে গেছে যে ভাস মাস্ট ডু, তুমি কি করছো। তো এইভাবে আপনারা WH ওয়ার্ড দিয়ে দিয়েও 10টা বাক্য লিখবেন। উপরে আমি 10টা বাক্য দিছি সাধারণ বাক্য গঠন করার জন্য, আর এখানে 10টি বাক্য লিখবেন আপনি WH ওয়ার্ড দিয়ে, হ্যাঁ মানে প্রশ্নবোধক 10টি বাক্য লিখবেন, এই টোটাল 20টি বাক্য লিখে সাবমিট করবেন। এরপর আসেন 4 নম্বরে লেখা হয়েছে যে প্রধান ভে ভোটের ব্যবহার, অর্থাৎ উপরে তো আমরা এই যে ভে ভোটগুলা দেখছি আর কি, হ্যাঁ তো এখানে আমরা একটা করে একটা উদাহরণ দিব আর কি, যে ভে দিয়ে ভাস দিয়ে ভো দিয়ে মানে কয়েকটা উদাহরণ দেখব আর কি। বাট মূল থিমটা বা মূল টপিকটা কিন্তু আমার এখানে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ মানে WH ফ্রাগে কীভাবে গঠন করতে হয় ওইটাই ছিল আমার কিন্তু মূল বিষয়। তো ওই জিনিসটা আমরা শিখে ফেলছি, এখন শুধুমাত্র যেহেতু আমরা WH ওয়ার্ড দেখছি অনেকগুলা বা শিখছি, তো ওই ওয়ার্ডগুলো দিয়ে শুধুমাত্র কয়েকটি উদাহরণ দেখবো আর কি, যে সেগুলোর অর্থ কীভাবে প্রকাশ করতেছে। তো এখন আমরা উদাহরণগুলো দেখি আসেন। প্রথমেই WH ওয়ার্ডটা নিলাম আমরা 1 নম্বরে ওয়্যার, যেটার অর্থ হচ্ছে কে, হ্যাঁ তো এই ওয়্যার দিয়ে আমরা এখন একটা কোশ্চেন করি, দেখেন যে ওয়্যার বিস্ট ডু, অর্থাৎ তুমি হও কে আর কি, হ্যাঁ তো হওটা এখানে দেওয়া লাগে না, যে বাংলা সুন্দর অর্থের জন্য আমরা এখানে শুধু লাগলাম যে তুমি কে, হ্যাঁ তো তুমি কে এর জন্য আপনি এখানে ওয়ের দিয়ে দেখছেন, কে অর্থের জন্য আমরা এখানে WH ওয়ার্ড ওয়ের ইউজ করছি। তো এইভাবে আপনি কে অর্থেও প্রকাশ করার ক্ষেত্রে WH ওয়ার্ড যার মানে ওয়েরটা ইউজ করবেন। তো এটা সাধারণত ব্যক্তির ক্ষেত্রেও হতে পারে, ফানির ক্ষেত্রেও হতে পারে আর কি, হ্যাঁ ব্যক্তি বা ফানি কারো সম্পর্কে যদি আপনি জানতে চান ওই ক্ষেত্রে সাধারণত কে অর্থের জন্য আপনি এই ওয়ের WH ওয়ার্ডটা ব্যবহার করবেন। এরপর আসেন 2 নম্বর WH ওয়ার্ডটা হচ্ছে ভাস, হ্যাঁ যেটা বাংলা অর্থ হচ্ছে কি, অর্থাৎ এই কি শব্দ দিয়ে যখন আপনি কোনো কিছু জানতে চাবেন তখনই আপনি জার্মান ভাষায় WH ওয়ার্ড ভাস এই শব্দটা আপনি ব্যবহার করবেন। তো এটা ব্যবহার করে আমরা একটা উদাহরণ দেখাইছি, দেখেন যে ভাস মাস্ট ডু, তুমি কি করছো, দেখছেন এই কি অর্থের জন্য এখানে আমরা WH ওয়ার্ড যার মানে ভাস ইউজ করছি। এরপরে দেখেন ওয়ার্ড হচ্ছে আমাদের ভো, এই ভো বাংলা অর্থ হচ্ছে আপনার কোথায়। তো এটা সাধারণত কোনো স্থানের তথ্য জানতে সাধারণত আমরা কোথায় এই ওয়ার্ডটা ইউজ করে থাকি আর কি। তো এই কোথায় শব্দের জন্য আমার জার্মান ভাষায় WH ওয়ার্ড হচ্ছে ভো, হ্যাঁ তো আমরা একটা উদাহরণ দেখতেছি যে ভো ওনস্ট ডু, তুমি কোথায় থাকো, এই কোথায় অর্থের জন্য আমি WH ওয়ার্ড ভো ইউজ করছি। এইভাবে আপনি যখন কোথায় বোঝাতে যাবেন ওই কোথায় শব্দের জন্য আপনি WH ওয়ার্ড ভো ইউজ করবেন। এরপর আসেন 4 নাম্বার ওয়ার্ডটা, 4 নাম্বার WH ওয়ার্ড হচ্ছে আমার ওয়ান, হ্যাঁ ওয়ানের বাংলা অর্থ হচ্ছে কখন, কোনো সময় বা তারিখ জানতে সাধারণত এই ওয়ার্ডটা আমরা ব্যবহার করে থাকি আর কি, যে কখন সময়ের ক্ষেত্রে সাধারণত এই ওয়ার্ডটা আসে। তো এই কখন অর্থের জন্য আপনি জার্মান WH ওয়ার্ড ওয়ানটা ইউজ করবেন। তো এটা ইউজ করে আমরা একটা উদাহরণ দিছি, যে দেখেন ওয়ান বেগিন্ট দ্য কোর্স, অর্থাৎ কোর্সটি কখন শুরু হবে, দেখছেন এই কখন অর্থের জন্য আমরা WH ওয়ার্ড ওয়ান নিয়ে আসছি। এরপর আসেন 1 নাম্বার WH ওয়ার্ড, সেটা হচ্ছে ভাগুম। এই ভাগুম এটার বাংলা অর্থ হচ্ছে কেন, অর্থাৎ কেন এই ওয়ার্ডটা দিয়ে যখন আপনি কোনো কোশ্চেন করতে যাবেন এই কেন অর্থের জন্য আপনি ভাগুম বসাবেন, হ্যাঁ তো কোনো কারণ জানতে সাধারণত আমরা কেন ব্যবহার করি আর কি। তো এটার উদাহরণ হচ্ছে ভাগুম ল্যান্সড ডু ডয়েচ, তুমি কেন জার্মান শিখছো, দেখছেন এই কেন অর্থের জন্য আমি এই WH ওয়ার্ড ভাগুমটা এখানে নিয়ে আসছি। এইভাবে কেন অর্থ প্রকাশ করার ক্ষেত্রে আপনি এই ভাগুম WH ওয়ার্ডটা ব্যবহার করবেন। এরপর 6 নাম্বার WH ওয়ার্ড হচ্ছে আমার উই, হ্যাঁ যেটা বাংলা অর্থ হচ্ছে কেমন অথবা কিভাবে। তো এটা কোনো পরিস্থিতি বা প্রক্রিয়া জানতে সাধারণত এই কেমন বা কিভাবে এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করে থাকি। তো এই দুইটা অর্থের জন্যই আমি জার্মান ভাষায় WH ওয়ার্ড উই এটা ব্যবহার করব। তো এটা ব্যবহার করে একটা উদাহরণ দেখালাম আমরা, উই গেটস
উই গেট এস দিয়া, অর্থাৎ তোমার কেমন যাচ্ছে বা তুমি কেমন আসো আর কি, এই অর্থ প্রকাশের ক্ষেত্রে সাধারণত আমরা এখানে এই যে কেমন অর্থের জন্য উইটা ব্যবহার করছি। হ্যাঁ, উই গেট এস দিয়া, তুমি কেমন আসো বা তোমার কেমন যাচ্ছে বা তোমার কেমন লাগছে এই অর্থ প্রকাশ করে থাকে, অর্থাৎ কেমন অর্থের জন্য উই হবে। এরপর ফার্স্ট নাম্বারটা দেখেন, ফার্স্ট নাম্বার টপিকসে এসে আমরা লিখলাম যে ক্রিয়ার অবস্থান, অর্থাৎ ভেফাগের ক্ষেত্রে আপনি ভেফাগে বাক্যে ক্রিয়া অর্থাৎ ভার্বটাকে সবসময় দ্বিতীয় অবস্থানে রাখতে হয় বা দ্বিতীয় অবস্থানে সে থাকে। তো আমরা উদাহরণে দেখলাম যে ভাস ল্যান্সড ডু, তুমি কি শিখছ, ভি হাইস্ট ডু, তোমার নাম কি। দুইটা বাক্যে যদি আপনি খেয়াল করেন যে আমার ভার্বটা কোথায় রয়েছে, ভার্বটা কিন্তু আমার সেকেন্ড পজিশনে রয়েছে, তাহলে আমার এখানে কিন্তু রুলসটা কিন্তু একই থাকতেছে। যদি আমি কোনো সাধারণ বাক্য গঠন করতে যাই ওই ক্ষেত্রে কিন্তু আমার প্রথমে সাবজেক্ট আসুক অথবা অবজেক্ট আসুক, লাস্টে অবজেক্ট আসুক অথবা সাবজেক্ট আসুক, সমস্যা নাই, বাট আমার ভার্বটা কিন্তু সেকেন্ড পজিশনে রাখতেই হবে বা সেকেন্ড পজিশনে ছিল। সেম একই ক্ষেত্রে আপনি যখন ভে ভোট দিয়ে ভেফ আগে গঠন করতে যাবেন তখন আপনার সেকেন্ড পজিশনে ভার্বটা মাস্ট বি রাখতেই হবে। হ্যাঁ, ভেভোর তো প্রথমেই বসবে, এখানে আবার চেঞ্জ হবে না, ওইখানে সাবজেক্টের মতো এটা আবার চেঞ্জ করতে পারবেন না। এখানে আপনার ভার্বটার ক্ষেত্রে শুধুমাত্র আমরা বলতেছি ভেভোর প্রথমেই বসবে এবং সেকেন্ড পজিশনে সবসময় ভার্ব থাকবে। হ্যাঁ, ভেফ আগে গঠনের ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন যে এখানেও আমার সেকেন্ড পজিশনে সবসময় ভার্ব থাকবে। এই হচ্ছে আমাদের 5 নাম্বার টপিকস। এরপর আসেন 6 নাম্বারে। 6 নাম্বার হচ্ছে কিছু সাধারণ ভেফাগের উদাহরণ, অর্থাৎ আরো কিছু উদাহরণ আপনাদেরকে দেখাইলাম আমরা যে ওয়্যার ইস্ট ডাস, অর্থাৎ সে কে বা সে হয় কে, এই অর্থের জন্য কে অর্থের জন্য এখানে আমরা ওয়্যার ইউজ করছি। সেম ভাবে দেখেন 2 নাম্বারে ভাস মস্টেস্ট ডু এসেন, অর্থাৎ তুমি কি খেতে চাও। ভাইয়া 2 মিনিট আছে। হ্যাঁ, সমস্যা নাই, 2 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। যে উদাহরণটা বলি তাহলে ভাস মস্টেস্ট ডু এসেন, তুমি কি খেতে চাও। দেখেন এখানে যদি খেয়াল করেন একটু যে এখানে আমার একটা মস্টেস্ট, এটা হচ্ছে একটা আমার মডেল ভার্ব, আর এসেন এটা হচ্ছে আমার একটা মেইন ভার্ব। হ্যাঁ, তো এখানে আমার দুইটা ভার্ব আসছে, তাহলে দুইটা ভার্ব আসলে কোন ভার্বটা কোথায় বসতেছে এটা আপনাদের মাথার মধ্যে একটু আসতে পারে। হ্যাঁ, যেটা এখন নাও আসতে পারে যেহেতু আপনারা মডেল ভার্ব সম্পর্কে জানেন না। যখন মডেল ভার্ব সম্পর্কে জানবেন তখন মনে করেন যে এই ব্যাখ্যাটা জানবেন আর কি। তবুও আমি বলে দিচ্ছি, যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে যদি কোনো মডেল ভার্ব আসে এবং মেইন ভার্ব আসে তাহলে ওই সেন্টেন্সে আপনার মডেল ভার্বের প্রাধান্যটা প্রথমে থাকবে। হ্যাঁ, ওই সেন্টেন্সে আপনি আর মেইন ভার্বের প্রাধান্য তেমন থাকে না, আপনাকে মডেল ভার্বের প্রাধান্যটা দিতে হবে, অর্থাৎ আপনাকে ওই সেন্টেন্সে মডেল ভার্বটাকেই মেইন ভার্ব হিসাবে আপনাকে গণ্য করতে হবে এবং মডেল ভার্বেরই কনজুগেট করে আপনাকে সেকেন্ড পজিশনে বসাতে হয়। আমরা জানি কি WH ওয়ার্ড দিয়ে যখন ভেফ আগে তৈরি করতে হয় তখন ভার্ব সেকেন্ড পজিশনে বসে। তো এই সেন্টেন্সে এসে আমি দেখতেছি যে আমার একটা মডেল ভার্ব আছে, একটা মেইন ভার্ব আছে। তো আমি তো উপরে যতগুলি উদাহরণ দেখছি সবগুলো শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই নেক্সট ক্লাসে জয়েন করেন একটু কষ্ট করে।